আসসালামু আলাইকুম শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা আলোচনা করব ভয়েস নিয়ে। তো ভয়েস মানে কি? ভয়েস মানে হচ্ছে বাচ্য। বাচ্য বলতে আমরা কি বুঝি? আমরা যা কথা বলি তাই হচ্ছে ভয়েস বা বাচ্য। ভয়েস সাধারণত আমরা মনে করি ভয়েস মানে কণ্ঠ, ঠিক আছে, ওইটাও ঠিক আছে, বাট ভয়েস বলতে বাচ্য। বাচ্য বলতে আমরা মানে যে যতই কথা বলি না কেন সবই হচ্ছে একটা ভয়েস। আচ্ছা, তাহলে ভয়েস কাকে বলে? ক্রিয়া প্রকাশের ধরনকেই ভয়েস বা বাচ্য বলে। এখন তাহলে ক্রিয়া কি? ক্রিয়া মানে হচ্ছে ভার। তাহলে ভার প্রকাশ, ভার্বের তো প্রকাশ আছে, এই প্রকাশের ধরনকেই আমরা ভয়েস বলবো বা বাচ্য বলবো। তো ভয়েস দুই প্রকার, এটা আমরা অনেকেই জানি। অ্যাক্টিভ ভয়েস আর একটি হচ্ছে প্যাসিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েস কী জিনিস? কর্তৃবাচ্য, আর প্যাসিভ ভয়েস মানে হচ্ছে কর্মবাচ্য। তাহলে কর্তৃ কী এবং কর্ম কী সেটা আমাদেরকে বুঝতে হবে। কর্তৃ মানে সাবজেক্ট যখন নিজে কাজ করে, অর্থাৎ কর্তা যখন নিজের জন্য কাজ করে, তখন সেটাকে বলা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস। আর কর্তা কাজ করবে না কিন্তু কর্তা অন্যের দ্বারা কাজ করে নেবে, তখন সেটাকে বলবো আমরা প্যাসিভ ভয়েস। আমি আবারও বলি, অ্যাক্টিভ ভয়েস হচ্ছে যে এখানে কর্তা কাজ করবে, কিন্তু কর্তা কার জন্য কাজ করবে? তার নিজের জন্য কাজ করবে, সে নিজের কাজ করতেছে। কর্তা যে কাজ করে অর্থাৎ নিজের জন্যই করে বা যার জন্য হোক, কর্তা নিজেই কাজ করছে, তখন সেটাকে আমরা বলবো অ্যাক্টিভ ভয়েস। আর কর্তা যখন অর্থাৎ সাবজেক্ট যখন কাজ করবে না কিন্তু সাবজেক্ট বা কর্তা যখন অন্যের দ্বারা কাজটা করে নেবে, তখন সেটিকে আমরা বলবো প্যাসিভ ভয়েস। আচ্ছা, তো এই অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েসে পরিবর্তন করার নিয়মটুকু আমাদেরকে মনে রাখতে হবে। এইটা যদি আমাদের মনে থাকে তাহলে এই গঠনটুকু আমরা একটু মনে রাখার চেষ্টা করব, তাহলে আমাদের জন্য অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস পরিবর্তন করা আমাদের জন্য অনেক সহজ হবে। তো আমি যেটা নিয়ম দিয়েছি এটা সাধারণত অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে এই নিয়মটা, তবে অন্যান্য সেন্টেন্সের ক্ষেত্রেও হয়, তবে একটু চেঞ্জ হয়, খুব যে বেশি চেঞ্জ হয় তা না। তো অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে প্রথম যেটা কাজ সেটা আমাদেরকে করতে হবে, যে সেন্টেন্স অর্থাৎ অ্যাসার্টিভ সেন্টেন্সের অবজেক্ট যদি থাকে, সকল সেন্টেন্সের কিন্তু অবজেক্ট থাকে না, এটা কিন্তু আমাদেরকে বুঝতে হবে। সকল সেন্টেন্সের অবজেক্ট থাকে না, তো অবজেক্ট না থাকলে কিন্তু হবে না। তো যে সেন্টেন্সের বা যে অ্যাসার্টিভ সেন্টেন্সের অবজেক্ট থাকবে, প্রথম কাজ হচ্ছে অর্থাৎ অ্যাক্টিভ ভয়েসের যে অবজেক্টটা আছে সেই অবজেক্টটাকে আমরা কি করব? সাবজেক্ট করব। সেটাকে আমাদের প্রথম কাজ হচ্ছে অ্যাক্টিভ ভয়েসের যে অবজেক্টটা থাকবে সেই অবজেক্টটাকে আমাদের সাবজেক্ট করতে হবে। এটি হচ্ছে আমাদের 1 নম্বর কাজ। 2 নম্বর কাজ হচ্ছে টেন্স এবং পার্সন অনুযায়ী আমাদেরকে অক্সিলিয়ারি ভার্ব ব্যবহার করতে হবে। টেন্স এবং পার্সন অনুযায়ী অক্সিলিয়ারি ভার্ব বসবে। এখন এইটা একটু আমি বলে দিই, মনে রাখার চেষ্টা করবেন যে অ্যাক্টিভ ভয়েসটি যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, শুধু প্রেজেন্ট না, যেটারই অ্যাক্টিভ ভয়েসের যদি ইনডিফিনিট হয় তাহলে ওই টেন্সেরই কন্টিনিউয়াস টেন্সের অক্সিলিয়ারি ভার্ব বসবে। যদি প্রেজেন্ট হয়, ইনডিফিনিট হয়, তাহলে ইনডিফিনিট হলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের অক্সিলারি ভার্ব। যদি পাস্ট ইনডিফিনিট হয় তাহলে পাস্ট ইনডিফিনিট টেন্সের অক্সিলারি ভার্ব। যদি ফিউচার ইনডিফিনিট হয় তাহলে ফিউচার কন্টিনিউয়াস টেন্সের অক্সিলারি ভার্ব বসাইতে হবে। তাহলে টেন্স এবং পার্সন অনুযায়ী অক্সিলারি ভার্ব বসবে। এটা হচ্ছে 2 নম্বর কাজ। 3 নম্বর কাজ কি? অ্যাক্টিভ ভয়েসের যে মূল ভার্বটা থাকবে সেই মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম করতে হবে। মনে রাখবেন, প্যাসিভ ভয়েস মানেই হচ্ছে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম V3। প্যাসিভ ভয়েস করতে হলে অবশ্যই অ্যাক্টিভ ভয়েসের যে মূল ভার্ব থাকবে, প্যাসিভ ভয়েস এসে সেই ভার্বটা আর ওই ফর্মে থাকবে না, মানে টেন্স অনুযায়ী ওই ফর্মে থাকবে না। এটা প্যাসিভ ভয়েসে অবশ্যই সেই মূল ভার্বের আমরা কি করব? পাস্ট পার্টিসিপল ফর্ম করব। এটি হচ্ছে আমাদের 3 নম্বর কাজ। আচ্ছা, 4 নম্বর কাজ কি? ভার্ব অনুযায়ী প্রিপোজিশন বসে। আসলে সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে আমরা প্যাসিভ ভয়েসে কি দেখি যে আসলে ভার্বের পরে বাই বসাই আমরা, কিন্তু আসলে শুধু কিন্তু বাই বসবে না, বাই ছাড়াও কিন্তু আরও অন্যান্য প্রিপোজিশন বসে। এটা আমাদেরকে মনে রাখতে হবে। অন্যান্য প্রিপোজিশনগুলো কী কী সেটা আমি যখন অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস করব তখন আমরা সেটা দেখব। আপাতত আমাদেরকে এটা মনে রাখতে হবে। তাহলে আমাদেরকে কি মনে রাখতে হবে? 4 নম্বরে যে ভার্ব অনুযায়ী প্রিপোজিশন বসে। শুধু বাই বললে ভুল হবে, বাই বসে ঠিক আছে, কিন্তু বাই ছাড়াও আরও অনেক প্রিপোজিশন আছে, সেটাও বসতে পারে। সেটা হচ্ছে ভার্ব অনুযায়ী প্রিপোজিশন বসতে হবে, আমাদেরকে এইভাবে মনে রাখতে হবে। 5 নম্বর কাজ কি? অ্যাক্টিভ ভয়েসের যে সাবজেক্টটা থাকবে তাহলে সেই সাবজেক্টকে আমরা কি করব? অবজেক্ট করব। তাহলে প্রথম কাজ কি ছিল? অবজেক্টটাকে সাবজেক্ট করা প্রথম, আর শেষে আসে কি হলো? সাবজেক্টটা আবার কি হয়ে গেল? অবজেক্ট হয়ে গেল। তাহলে প্রথমটা ছিল অবজেক্টকে সাবজেক্ট, আর শেষে আসে হয়ে গেল কি? সাবজেক্টটা অবজেক্ট। এইটা আমাদের কাজ। এইটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্সের নিয়ম। তবে অনেক ক্ষেত্রে এইগুলোই একটু খালি আমাদেরকে একটু এলোমেলোভাবে বসবো অন্যান্য সেন্টেন্সের ক্ষেত্রে, তবে অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমাদেরকে এই নিয়মটুকুই ভালো করে মনে রাখতে হবে। তাহলে ইনশাল্লাহ যেখান থেকে আমাদের ভয়েস করতে বলুক না কেন, আমরা যদি টেন্স,
সাবজেক্ট একটা টেন্স চিনতে হবে, প্রথমত এটা কোন টেন্সে আছে, দ্বিতীয়ত সেটা হচ্ছে এখানে অবজেক্ট আছে কিনা বা অবজেক্টকে আমাদেরকে চিনতে হবে। আমি এর আগে একটা অবজেক্টের ক্লাস নিয়েছি, সেই ক্লাসটি আপনারা দেখবেন। তাহলে অবজেক্ট যদি আমরা চিনতে না পারি তাহলে কিন্তু আমরা ভয়েস করতে পারবো না। আমাদেরকে অবজেক্ট আগে চিনতে হবে যে আসলে অবজেক্ট কোনটা। তো অবজেক্ট তো আমরা জানি যে প্রত্যেকটা সেন্টেন্সে কী থাকে, ভার্ব থাকে। তাহলে সেই ভার্বকে আমরা যদি কি অথবা কাকে দ্বারা প্রশ্ন করি, দুইটা শব্দ, একটা হচ্ছে কি, একটা হচ্ছে কি আর একটা হচ্ছে বাংলায়, বাংলায় কি আর একটা হচ্ছে কাকে। অর্থাৎ ইংরেজিতে আমরা যেটা বলি সেটা হচ্ছে হোয়াট, আর একটা হচ্ছে কি হোম, হোয়াট আর একটা হচ্ছে হোম, হোয়াট কি হোম কাকে। এই ভার্বকে আমরা কি অথবা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তরটা পাবো সেটি হচ্ছে অবজেক্ট। আর সেই অবজেক্টটাকে আগে আমাদের প্রথম কাজ হচ্ছে সেই অবজেক্টটাকে আমরা সাবজেক্ট করব, এটা হচ্ছে প্রথম কাজ। এইভাবেই আমরা এই নিয়মগুলো মনে রাখবো। ইনশাল্লাহ আপনারা এইভাবে যদি একটু মনে রাখার চেষ্টা করেন তাহলে আশা করি আপনারা একটু হলেও বুঝতে পারবেন। এখন আমরা নিয়ম অনুযায়ী একটু উদাহরণে চলে আসি, তাহলে আমরা বুঝতে পারবো। যে কোনো একটা সেন্টেন্স লিখি। এখন আমি যদি বলি, কি বলবো, যে আই রিড আ বুক। আচ্ছা, প্রথম কাজ কি বলেছিলাম যে আসলে আগে আমাদেরকে ভয়েস চেঞ্জ করতে গেলে আগে আমাদেরকে সেন্টেন্সটা নির্ণয় করতে হবে এটি কোন টেন্সে আছে। তাহলে সাবজেক্ট ভার্বের প্রেজেন্ট ফর্ম, তবে এটা মনে রাখতে হবে রিড এর তিনটি ফর্ম একই। তবে আমরা চাইলে যদি সাবজেক্টের পরে রিড যদি দেখি তাহলে আমরা এটা প্রেজেন্ট ইনডিফিনিটও করতে পারি, আবার পাস্ট ইনডিফিনিটও করতে পারি। তবে হ্যাঁ, সাবজেক্ট যদি এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তখন আবার মূল ভার্বের সাথে এস যোগ, তখন অবশ্যই কিন্তু সেটা হবে প্রেজেন্ট ইনডিফিনিট। বাট সাবজেক্ট যাহাই হোক না কেন, রিডের শুধু রিড লেখা আছে তখন আমাদেরকে বুঝতে হবে এটা কিন্তু পাস্ট ইনডিফিনিট। কেন? কারণ রিডের তিনটি ফর্ম হচ্ছে একই। আচ্ছা, যাই হোক, সেদিকে যাচ্ছি না। তাহলে প্রথম কাজ কি বলেছিলাম, আগে আমাদেরকে অবজেক্টটা নির্ণয় করতে হবে যে আসলে এখানে অবজেক্ট কোনটি। তাহলে আমরা কি বলেছিলাম, আমি কি বলেছিলাম যে প্রত্যেকটা সেন্টেন্সে ভার্ব থাকে, সেই ভার্বকে আমরা কি অথবা কাকে দ্বারা প্রশ্ন করব। কি অথবা কাকে, কাকে প্রশ্ন করব, ভার্বকে প্রশ্ন করবে, এটা মাথায় রাখতে হবে। ভার্বকে প্রশ্ন করলে আমরা অবজেক্ট খুঁজে পেয়ে যাব। তাহলে এখানে ভার্ব হচ্ছে রিড, আমি পড়ি। তাহলে আমি যে পড়ি, আমি কি পড়ি, তাহলে আমি কি দিয়ে ভার্বকে প্রশ্ন করলাম, তাহলে কি পড়ি, কি দিয়ে উত্তর পেলাম আমি আবু। তার মানে আমাকে বুঝতে হবে এটি হচ্ছে এখানে কি অবজেক্ট। তাহলে এখন আমার কাজ কি, প্রথম কাজ অবজেক্টটাকে সাবজেক্ট করা। তাহলে আবু এটাকে আমরা এখন সাবজেক্ট করব। আচ্ছা, এখন আমরা কি 2 নম্বর কি বলেছিলাম যে টেন্স এবং পারসন অনুযায়ী অক্সিলিয়ারি ভার্ব বসবে। তাহলে এটা আমরা যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স করি তাহলে কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের অক্সিলিয়ারি ভার্ব বসবে। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের অক্সিলিয়ারি ভার্ব হচ্ছে এম, ইজ, আর। আচ্ছা, তাহলে আবুক এটি কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে অতএব এখানে অক্সিলারি ভার্ব কি আসবে, ইজ। এটা হচ্ছে 2 নম্বর। 3 নম্বর কাজ কি, অ্যাক্টিভ ভয়েসে যে মূল ভার্ব থাকবে সেই মূল ভার্বের আমরা পাস্ট পার্টিসিপল ফর্ম করব। তাহলে এখানে মূল ভার্ব হচ্ছে রিড। তাহলে আমরা জানি রিডের 3টি ফর্ম একই, অতএব এখানে রিডই থাকবে। গেল। এরপরে 4 নম্বর কি বলেছিলাম যে ভার্ব অনুযায়ী প্রিপজিশন বসা বা টেন্স অনুযায়ী বসলে সেখানে বেশিরভাগ ক্ষেত্রেই বাই বসে। তাহলে এখানে আমরা ব্যবহার করব কি বাই। আচ্ছা, তাহলে এরপরে কি 5 নম্বর কাজ হচ্ছে অ্যাক্টিভ ভয়েসের যেটা সাবজেক্ট সেটাকে প্যাসিভ ভয়েসে অবজেক্ট করব। তবে যদি পার্সোনাল প্রোনাউন থাকে তাহলে পার্সোনাল প্রোনাউন থাকলে সেটি অবজেক্ট, কিন্তু সেটাকে অবজেক্টিভ ফর্ম অনুযায়ী করতে হবে। তাহলে আয়ের অবজেক্টিভ ফর্ম কি মি। তাহলে বাক্যটা যেহেতু অ্যাসার্টিভ সেন্টেন্স তাহলে আমরা শেষে কি ব্যবহার করব, ফুল স্টপ ব্যবহার করব। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।